Today I am going to teach you the poem, the superb poem, The Second Coming, written by William Butler Yeats, যাকে সবাই W.B. Yeats বলে জানে বিশ্বের লোকেরা। First of all, it is for class 11, new syllabus. This is new syllabus for this year starting. The Second Coming, written by William Butler Yeats or W.B. Yeats. So first of all, I should give you a bird's eye view, or in short, the central idea about the Second Coming poem. First of all, you see, I have written some words and 2 years here. This poem was the product after the situation First World War. In 1919, it was written in 1919 after the Irish War and also after the First World War, and it was published in 1920. It was a very modernist poem based on the Christian ideas about the rebirth of Jesus Christ, but it is not only the main theme. It is dealt in such a way that the poet expresses his view about history, his concept about history, and it is not a spiritual poem at all, not a poem of love at all, and its idea is very subjective, and there are 22 lines in this poem in 2 stanzas. This poem, while I read, I would give you some suggestive hints to explain it. আমি যখন পড়াবো তখন এই কবিতাটার লাইনগুলোর মধ্যে কিছু আইডিয়া আছে, সেটা আমি ব্যাখ্যা করব এবং খুব মন দিয়ে শুনতে হবে। কনসেপ্টটা খুব সাবজেক্টিভ, খুব অন্তর্মুখী, অবজেক্টিভ কিছু আইডিয়ার মধ্যে নেই। আমি সামান্য কয়েকটা কথা এখানে লিখেছি, এছাড়াও অনেক আছে, সেগুলো মুখে পড়ার সময় বলে যাব। সেটা হচ্ছে, ব্যাপারটা হচ্ছে যে আমি একটু বলে নিই, বাংলাতেই বলছি। বিশ্বযুদ্ধ হয়ে গেছে, পৃথিবীতে অশান্তিতে পরিপূর্ণ, আয়ারল্যান্ডের মানুষও যুদ্ধ চলছে, আয়ারল্যান্ডের যুদ্ধ, আইরিশ ওয়ার। কবি খুবই মনে মনে খুব অশান্তির মধ্যে আছেন। তিনি আয়ারল্যান্ডের ব্যক্তি, আয়ারল্যান্ডের বিখ্যাত কবি, নোবেল প্রাইজ পেয়েছেন 1923 সালে, রবীন্দ্রনাথের 10 বছর পরে। প্রশ্ন হচ্ছে যে তার মনে একটা সেই সময় যা ঘুরপাক খাচ্ছিল সেটা কিন্তু সরাসরি প্রকাশ করেননি, কিছু হিন্টসের মধ্যে দিয়ে। সেই হিন্টসের মধ্যে বিবলিক্যাল রেফারেন্স, মানে বাইবেলের রেফারেন্স আছে, খুঁজে নিতে হবে, সেটাই আসল। আর রাজনৈতিক সামাজিক প্রেক্ষাপটকে তিনি, এই যে এখানে আমি একটা কথা লিখেছি, জায়া, পড়ানোর সময় বলবো, এইটা দিয়ে ব্যাখ্যা করছেন। আর এই অ্যাপোক্যালিপস, এটা হচ্ছে খ্রিস্টান বিলিফ যে পৃথিবী যেন আর টিকবে না। আমরা বলি কলির শেষ হয়ে এসছে, আর এই সমাজ টিকবে না, দেশ টিকবে না, পৃথিবী ধ্বংস হয়ে যাবে। আমরা মাঝে মাঝে হতাশা থেকে বলি। বাইবেলে এটা কি বলা হচ্ছে? অ্যাপোক্যালিপস। আর সেকেন্ড কামিং খ্রিস্টানরা মনে করে যীশু খ্রিস্ট তো নরম মনের ব্যক্তি ছিলেন, বিপ্লবী ছিলেন, ধর্মীয় বিপ্লবী বলতে গেলে, তাকে নৃশংসভাবে খুন করা হয়। বাইবেলে বলছে
যে পরে যীশুখ্রিস্ট 2000 বছর পরে আবার হাজির হবে, এই রূপে নয়, বদলা নিতে। সেইটাকে বলা হয় সেকেন্ড কামিং। আর জায়ার বলতে এরকম, যখন কেউ ঘুড়ি ওড়ায় বা আকাশে যখন শকুন ওড়ে, তখন কী হয়? চক্রাকারে ঘোরে, এইভাবে এইভাবে। আর যদি কেউ ঘুড়ি ওড়ায়, সেটা ঘুড়িটা অনেক সময় হয় হয়। তা এরকম এই ছবিটা এঁকে রাখলাম এই কারণে যে বলতে সুবিধা হবে। তো জায়ার মিন্স something, a round circle in the upper sky. যখন কোনো বাজ পাখি ওড়ে বা চিল ওড়ে, তারা দেখবে সরাসরি উড়ে যায় না, গোল চক্র আকারে ঘোরে। দ্যাট ইজ, সেই চক্রটাকে বলা হয় জায়া। কিন্তু এখানে জায়ারটা একটা অন্য মানেতে ব্যবহার হচ্ছে কবিতায়। কবিতাতে কোনো সরাসরি শব্দ সেই অর্থেই ব্যবহার হয় না, অন্তর্নিহিত মানে যেহেতু কবিতায়, সেইগুলো পড়ানোর সময় বলে বলে যাবে, সেই জন্য এই কথাগুলো লিখলাম। আমি পড়ানো শুরু করছি। লেট আস স্টার্ট। টার্নিং অ্যান্ড টার্নিং ইন দ্য ওয়াইডেনিং জায়া। ওয়াইড থেকে ওয়াইডেন ভার হয়ে যাচ্ছে। চক্রাকারে ঘুরছে, চক্রাকারে ঘুরছে, আরও চক্র বড় হচ্ছে। জায়ার মানে চক্র, এই যে জায়ার চক্রাকারে ঘুরছে বিস্তীর্ণ আকাশ জুড়ে। দ্য ফ্যালকন ক্যানট হিয়ার দ্য ফ্যালকনার। সঠিক উচ্চারণ কিন্তু ফাকন। এক ধরনের পেশার মানুষ আছেন যারা বাজ পাখি পোষে। বাজ পাখি অনেক উঁচুতে উড়ে যায়, তার জন্য শিকার ধরে আনে। তাহলে যে ফাকনার, যে বাজ পাখি পোষে, বাজ পাখির মালিক, তাকে ফাকনার বলছে। এতই উঁচুতে উড়ে গেছে সেই বাজ পাখি যে, এবং তার ওড়ার বিস্তীর্ণতা এত বেশি হয়ে গেছে, দ্য ফকন ক্যানট হিয়ার দ্য ফকনার। বাজ পাখি তার মালিকের কথা, নির্দেশের কথা শুনতে পাচ্ছে না। চারটে লাইন আগে বলি, তার ব্যাখ্যা করছি। থিংস ফল অ্যাপার্ট। থিংস ফল অ্যাপার্ট এর মানেটা পরে বলছি। দ্য সেন্টার ক্যান নট হোল্ড। মেয়ার এনার্কি ইজ লুজড আপন দ্য ওয়ার্ল্ড। প্রত্যেকটা ওয়ার্ডের একটা অন্তর্নিহিত মানে আছে। বিশ্বযুদ্ধের পর সারা পৃথিবীতে সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, পেশাগত আরও অনেক ব্যাপারে মানুষের জীবনে দুর্দশা নেমে এসেছিল। একটা বিশৃঙ্খল অবস্থা, কেউ কাউকে মানে না, শাসন ব্যবস্থা বিধ্বস্ত। সেই কথাগুলো কবির আত্মিক অনুভূতিতে এসেছে এবং তিনি কবিতা প্রকাশ করেছেন। আমি তোমাদের ব্যাখ্যা করার চেষ্টা করছি। তাহলে তিনি এটা রূপকের মাধ্যমে বোঝাচ্ছেন। আকাশে বাজ পাখি ছেড়ে দিয়েছে, যে বাজ পাখির মালিক, সেই বাজ পাখির মালিক এর কথা তার সেই বাজ পাখি শুনতে পাচ্ছে না। নিয়মে কী হয়, বাজ পাখি যেমন নির্দেশ দেবে, সে সেরকম নেমে আয় বলে নেমে আসবে, উড়ে যাবে বলে উড়ে যাবে, কিন্তু সে শুনতে পাচ্ছে না। এখান থেকে কী ইঙ্গিত হচ্ছে, যে দেশগুলো যারা নিয়ন্ত্রণ করে, শাসক বা সমগ্র সমাজে যারা প্রধান, সমাজের শাসক, অর্থনৈতিক শাসক, রাজনৈতিক শাসক, যাই হোক, তারা কেন্দ্রীভূত শক্তি, তাদের কথা কেউ শুনছে না। একটা বিশৃঙ্খল অবস্থা সারা বিশ্ব জুড়ে। এটা একটা দিক। থিংস ফল অ্যাপার্ট, এই পরীক্ষা আসে যে থিংস ফল অ্যাপার্ট বলতে কী বোঝাবে, নতুন তো সিলেবাসটা। থিংস বলতে এখানে জিনিস বোঝাচ্ছে না, ঠিক। থিংস বলতে হচ্ছে যে ঘটনা বা চারদিকে যে ব্যবস্থা সব ভেঙে পড়েছে। চুরমার একটা রাজবাড়ি, একটা বিরাট প্রশস্ত বাড়ি যদি ভেঙে পড়ে হঠাৎ করে, মানে একটা বিপর্যস্ত অবস্থা। থিংস ফল অ্যাপার্ট, সেন্টার ক্যান নট হোল্ড। সব জিনিসের তো একটা কেন্দ্র আছে, একটা সরকারের কেন্দ্র আছে, একটা সমাজের একটা কেন্দ্রীয় শক্তি আছে। কেন্দ্রের কথা, অর্থাৎ যা নিয়ন্ত্রক, তাদের কথা কেউ শুনছে না। তাহলে এখানে ওই ফ্যালকন এবং ফ্যালকনের মাধ্যমে একটা ইমেজ তৈরি করা হয়েছে। এটা বলতে চাইছে যে চারদিকে যা ব্যবস্থা, দুরবস্থা, কেউ কারো কথা শোনে না, সব বিশৃঙ্খল অবস্থায়, কোনো নিয়ন্ত্রণ কারো প্রতি নেই। এই চারটে লাইনে মানে একটা দিয়ে উনি একটা লাস্ট কনক্লুশন টানছেন ওখানে। মেয়ার এনার্কি ইজ লুজড। এনার্কি মানে হচ্ছে বিশৃঙ্খলা। এনার্কি কথার মানে হচ্ছে বিশৃঙ্খলা। আমাদের বাংলা একটা ভালো কথা আছে, মাৎসর ন্যায়। চারদিকে বিশৃঙ্খলা চূড়ান্ত, মানে বিশৃঙ্খলা ছেড়ে দেওয়া হয়েছে আপন দ্য ওয়ার্ল্ড, গোটা বিশ্বযুদ্ধে, মানে সারা পৃথিবী জুড়ে
এ ওকে আক্রমণ করছে, ও ওকে আক্রমণ করছে, এই দেশটা ভেঙে পড়েছে, সমাজ ব্যবস্থা বিধ্বস্ত হয়ে গেছে, অর্থনৈতিক ব্যবস্থা চূড়ান্ত অবনতি হয়েছে, মানুষের জীবনে চরম দুর্দশা। তাই বলছে মেয়ার এনার্কি ইজ লুজড আপন দ্য ওয়ার্ল্ড। চরম একটা বিশৃঙ্খল অবস্থা, মাৎসন্যায় অবস্থা সারা পৃথিবীতে বিরাজ করছে, এটা কবির মনে হচ্ছে। তারপরেও বলছেন দ্য ব্লাড ডিম টাইড ইজ লুজড। রক্তের স্রোত যেন ঢেউয়ের মধ্যে চলে যাচ্ছে, আটকে কোথাও থাকছে না, রক্তের স্রোতে সারা পৃথিবী ভাসছে। অ্যান্ড এভরিহোয়ার, এবং প্রত্যেক জায়গাতে দ্য সেরিমনি অফ ইনোসেন্স, এই কথাটা নোট করবে, সেরিমনি অফ ইনোসেন্স। যারা নিরীহ লোক, যারা সৎ মানুষ, যারা সঠিক পথে জীবনযাত্রা করে, যারা নিষ্পাপ মানুষ, যারা খারাপ কিছু করে না, যারা চক্রান্ত করে না, তাদেরকে ইনোসেন্ট পিপল বলা হয়। তাদের যে জীবনযাপন ইজ ড্রাউন্ড মানে ডুবে যাওয়া। এখনও তাই আমাদের সমাজ ব্যবস্থা, যারা খেটে খাওয়া মানুষ, গরিব মানুষ, সৎ মানুষ, তারা মাথা তুলে দাঁড়াতে পারছে না। তখনও আরও বেশি ছিল বিশ্বযুদ্ধের পরে, যে যারা নিরীহ বেচারা মানুষ, তাদের ইচ্ছা, তাদের প্রচেষ্টা সমস্ত কিছু ডুবে যাচ্ছে, তারা মাথা তুলে দাঁড়াতে পারছে না। দ্য বেস্ট ল্যাক অল কনভিকশন মানে আত্মবিশ্বাস। যারা বেশ ভালো, যারা প্রস্তুতি ভালো, ছাত্রছাত্রী হোক, অন্য মানুষ হোক, যে কোনো ব্যাপারে যারা সেরা মানুষ, তারা আত্মবিশ্বাসের অভাব বোধ করছে। ল্যাক মানে অভাব, কনভিকশন মানে আত্মবিশ্বাস। তাদের ভেতর থেকে উৎসাহ পাচ্ছে না, নিরুৎসাহিত বোধ করছে, যে কি হবে, হতাশা ভাব এসে গেছে। হোয়াইল, যখন দ্য ওয়ার্স্ট, বেস্টের উল্টো কথা ব্যবহার করছে এখানে, কন্ট্রাস্টিং ওয়ার্ড। হোয়াইল দ্য ওয়ার্স্ট, যেখানে খারাপ লোকেরা, চূড়ান্ত নিচু পর্যায়ের লোকেরা, নিম্নমানের ব্যক্তিরা, আর ফুল অফ প্যাশনেট ইন্টেন্সিটি, তারা হচ্ছে চরম আবেগময়, উত্তেজনাময়, স্ফূর্তিময়, তীব্রতাময়, তাদের উল্লাসের জীবনযাপন করছে। আজকের সমাজ ব্যবস্থা আমরা অনেকটা দেখতে পাচ্ছি, যারা নিরীহ গোবেচারা, তারা মাথা তুলে দাঁড়াতে পারছে না, কোনো রকমে টিকে আছে। আর যাদের হাতে পয়সা আছে, 2 নম্বরই ক্ষমতা আছে, 2 নম্বরই পয়সা আছে, তারা আরামসে বেঁচে আছে। তখন সেটা আরও জোরালো ছিল। এই পিকচারটা কবিকে খুব দুঃখ দিয়েছে। এই হচ্ছে ফার্স্ট স্ট্যাঞ্জার পিকচার। আমি কি বললাম, বিশ্বযুদ্ধের পরে মানুষের সমাজ ব্যবস্থা, মানুষের ব্যক্তিগত জীবন, মানুষের অর্থনৈতিক জীবন, কর্মজীবন, ধর্মজীবন, দেশজ জীবন, রাজনৈতিক জীবন, সব একটা বিশৃঙ্খল পর্যায়ে এসে গেছে। ভালো মানুষেরা মাথা তুলে তাদের মতো সম্মানের সঙ্গে কাজ করতে পারছে না। খারাপ লোকেরা, দুষ্টচক্রের লোকেরা, তারা পৃথিবীতে প্রবল বিক্রমে বিরাজ করছে। দিস ওয়াজ দ্য সিচুয়েশন। কেন্দ্রীয় ক্ষমতা বা যারা আমাদের শাসন ব্যবস্থায় চূড়ান্ত জায়গা আছে, তারাও নিয়ন্ত্রণ করতে পারছে না এই পরিস্থিতিকে। তাই কয়েকটা ওয়ার্ডের মাধ্যমে এই শব্দগুলো উনি প্রকাশ করেছে। আমি আবার রিপিট করছি শব্দগুলো। ওয়ার্ডিনিং জয়ার, নোট করে পরীক্ষা আসবে। ফাকন অ্যান্ড ফাকনার, তারপরে শব্দটা হচ্ছে থিংস ফল অ্যাপার্ট, তারপরে একটা হচ্ছে সেন্টার ক্যান নট হোল্ড, মেয়ার এনার্কি ইজ লুজড আপন দ্য ওয়ার্ল্ড। এইগুলো ব্যাখ্যা চাই পরীক্ষায়। দ্য ব্লাড ডিম টাইড ইজ লুজড, আর যেটা আছে সেরিমনি অফ ইনোসেন্স ইজ ডাউন্ড, এবং লাস্টে দুটো লাইন, দ্য বেস্ট ল্যাক অল কনভিকশন while the worst are full of passionate intensity। এই দুটো লাইনে ব্যাখ্যা চাইতে পারে। এবার আসছি সেকেন্ড পর্যায়ে, যেখানে বাকি লাইনগুলো আছে, সেটা 14টা লাইন আছে। তা এই অবস্থায় আমাদের একটা মনে হয়, যারা একটু স্পিরিচুয়াল লাইফ লিড করে, যারা চিন্তাশীল ব্যক্তি, তারা অনুমান করতে পারে কবি বিশাল একটা চিন্তাশীল ব্যক্তি ছিলেন সারা পৃথিবী জুড়ে, তাদের একটা অনুমান ক্ষমতা আছে। তার মনে হচ্ছে শিওরলি সাম রিভিলেশন ইজ অ্যাট হ্যান্ড। এই রিভিলেশন কথাটা এই বোর্ডে লেখা নেই। রিভিলেশন মানে হচ্ছে প্রকাশ। আমাদের দেশে রামায়ণ মহাভারত পড়েছি, যে যখন পৃথিবীতে চূড়ান্ত একটা মাস্তুনায় চলে, যুগে যুগে অবতারের জন্ম হয়। এটা আমরা পড়েছি। কখনো শ্রীকৃষ্ণের জন্ম হয়েছে, কখনো রামকৃষ্ণের জন্ম হয়েছে, আবার অন্যান্য দেশেতে কখনো হজরত এসেছে, এরকম বুদ্ধদেব এসেছে। এইসব মহাপুরুষেরা জন্মেছেন সমাজের সংস্কারের জন্য, সমাজের মানুষের জীবনে স্থিতিশীলতা আনতে, শান্তি ফিরিয়ে আনতে।
তা বলছে শিওরলি সাম রিভিলেশন ইজ অ্যাট হ্যান্ড, মনে হচ্ছে যেন কোনো কিছু একটা চূড়ান্ত কিছু ঘটবে, কোনো কিছু প্রকাশ ঘটবে এই সমাজে, এই দেশেতে, এই পৃথিবীতে। সেটা কি? শিওরলি দ্য সেকেন্ড কামিং ইজ অ্যাট হ্যান্ড। এই সেকেন্ড কামিং কবিতার নাম এবং সেকেন্ড কামিং এখানে লিখেছি বোর্ডেতে, এইটা নিয়ে ব্যাখ্যা আসবে। নিশ্চিতভাবে দ্বিতীয়বার তার অবতীর্ণ হওয়ার সময় হয়ে এসছে। তার বলতে এখানে লেখক নিজেও, কবি নিজেও একজন খ্রিস্টান, তার খ্রিস্টান ধারণা থেকে তিনি বলছেন যে যীশু খ্রিস্টের আবার এই ধরাধামে তিনি আসবেন, সেকেন্ড কামিং, দ্বিতীয়বার তিনি আসবেন। 2000 বছরেরও বেশি আগে তিনি এসেছিলেন, দ্বিতীয়বার আবার আসবে এই 2000 বছর পরে। কীরকম? হার্ডলি আর দোজ ওয়ার্ডস আউট হোয়েন এ ভাস্ট ইমেজ আউট অফ স্পিরিচাস মান্ডি। এই কথাটা খুব অ্যাবস্ট্র্যাক্ট কথা এখানে লিখেছি আমি। এই কথাগুলো যখন আমার মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে, তখন একটা বিরাট বড় ইমেজ, একটা ছবি, একটা একটা মানুষের অবয়ব, মানুষ ঠিক নয়, একটা উদ্ভট একটা প্রাণীর অবয়ব, ইমেজ আমার কাছে এসে হাজির হলো। অফ স্পিরিচাস মান্ডি। স্পিরিচাস মান্ডি কথার মানে হচ্ছে সারা পৃথিবীতে এই যে প্রাণী জগৎ, কসমিক ওয়ার্ল্ড, সারা পৃথিবী জুড়ে কত রকম আছে, এর একটা আত্মা আছে, বিশ্ব আত্মা। এক কথায় বাংলায় বলতে পারো বিশ্ব আত্মা। এইটা আমার মনের মধ্যে এলো। আমরা মহাভারতে দেখেছি যুদ্ধের সময়, কুরুক্ষেত্রের যুদ্ধের সময় অর্জুন যখন তার গুরুদেবকে, দ্রোণাচার্যকে, তার দাদু ভীষ্মকে বা তার আত্মীয় স্বজনকে বলছে যে আমি আর মারবো না, তখন অর্জুনকে কৃষ্ণ ওই গীতার শ্লোক যেগুলো আমরা বলি সেই বাণীগুলো দিচ্ছেন। উনি বলছেন যে তুমি মারবে না, আমি মেরে দেখিয়ে দেবো, ওরা তো মরেই আছে। দিয়ে তাতেও অর্জুন আশ্বস্ত হচ্ছে না, তখন মুখটা খুলেছেন শ্রীকৃষ্ণ, বিরাট হাঁ করেছেন, সেখানে বিশ্ব দর্শন দেখাচ্ছেন যে তুমি যা ভাবছো পৃথিবী এত ক্ষুদ্র নয়, কেউ কারো আপন নয়, কেউ কারো পর নয়। সেই বিশাল বিকট যে রূপ, সেটাই বিশ্বরূপ। এইটাকেই বলছে স্পিরিচুয়াস মান্ডি। আমাদের দেশের যে কালচার, সেটা বোঝানোর জন্য আমি এটা বললাম। তোমরা যেন পরীক্ষা খাতায় এই কৃষ্ণের কথা বা মহাভারতের কথা লিখে ফেলেন না, বিবলিক্যাল কথাতেই বাইবেলের রেফারেন্সে দিতে হবে। ট্রাভেলস মাই সাইট, এই একটা বিশ্বরূপ, একটা বিশ্বের ইমেজ আমার বিশ্বকে, চিন্তার জগৎকে সমস্যায় ফেলে দিল। কি? সামহোয়ার ইন ডেজার্ট, সামহোয়ার ইন স্যান্ডস অফ দ্য ডেজার্ট। এই মরুভূমি, যীশু খ্রিস্ট তো মরুভূমি জন্মগ্রহণ করছে বেথলেহেমে, তো ওই মরুভূমির বালির মধ্যে কোথাও এ শেপ উইথ লায়ন বডি অ্যান্ড দ্য হেড অফ এ ম্যান, শরীরটা, তার শরীরটা সিংহের মতো, মাথাটা মানুষের মতো। এই জিনিস কিন্তু আমার দেশেও আছে, উল্টোটা। আমার দেশে আছে মুখটা সিংহের মতো আর দেহটা মানুষের মতো, যেটা নৃসিংহ মূর্তি বলে। আর এখানে যেটা বলা আছে, এটা হচ্ছে স্ফিংস, SPHINX, SPHINX। এটাকে আমরা মিশরে, ইজিপ্টে গেলে দেখতে পাবো স্ফিংস, এই মূর্তিটা। মানে মাথাটা মানুষের, শরীরটা সিংহের। এর খুব বিভৎস একটা মূর্তি, তা এর একটা মানে আছে। তা এরকম একটা শরীর মানে যার শরীরটা সিংহের এবং মাথাটা মানুষের, সেই একটা পিকচার, সেই একটা অবয়ব আমার সামনে, চোখের সামনে ভেসে উঠল। কীরকম তার বর্ণনা দিচ্ছেন উনি? এ গেজ ব্ল্যাঙ্ক, এমন তার চোখের দৃষ্টি, গেজ মানে দৃষ্টি, একদম শূন্য দৃষ্টি, সেখানে মায়া দয়া মমতা কিছু নেই। পিটিলেস অ্যাজ সান, তীব্র সূর্য উঠলে যেমন নির্দয় সূর্য বলি আমরা, পিটিলেস বা নির্দয়, তার চোখের চাহনি যেন নির্দয়তায় পরিপূর্ণ। ইজ মুভিং ইটস স্লো থাইস, সিংহের থাই দেখেছে পেশিবহুল, সে আস্তে আস্তে আসছে, এগিয়ে আসছে, তার থাইগুলো উরু এবং যে তার উঁচু অংশটা পেশিতে পরিপূর্ণ, স্লো এগোচ্ছে, খুব তীব্র নয়। হোয়াইল all around it real shadows of the indignant desert birds. Indignant মানে ঘৃণ্য, যাকে দেখে ঘৃণা লাগে আমাদের, অপরিষ্কার। আর এই মূর্তিটা চারপাশে, মাথার ওপর দিকে কিছু শিকারি পাখি, এই শকুন পাখি, বাজ পাখি, এই জাতীয় পাখি, চিল, এরকম পাখি মরুভূমির প্রান্তে ওর মাথার উপর চারদিকে ঘুরছে, এই উদ্ভট উৎকট এই প্রাণীটার মাথার উপরে।
দ্য ডার্কনেস ড্রপস এগেন, আবার যেন মনে হচ্ছে অন্ধকার নেমে এলো। তার মানে এইটাকেই বলছে অ্যাপোক্যালিপ। এই যে আমি প্রথমে লিখেছি অ্যাপোক্যালিপস। অ্যাপোক্যালিপ মানে হচ্ছে পৃথিবী ধ্বংসের একদম সময় চলে এসছে, এবার ধ্বংস হবে, চরম বিপর্যয়কে বলে অ্যাপোক্যালিপস। বাইবেলে এটা আছে, বলছে যখন পৃথিবীতে চরম অন্যায় হয় তখন ধ্বংসের সময় হয়ে আসছে। এই মূর্তি যেন ধ্বংসের রূপ নিয়ে এসেছে, এবার পৃথিবীতে ধ্বংস এবার হয়ে যাবে, নতুন করে আবার জগৎ সৃষ্টি হবে। এই যে এক একটা জগৎ 2000 বছরের, এই জগতের এই টাইম, এটাকেই উনি বলছেন কালচক্র। এটাকেই রূপকের ভাষায় জায়ার বলছেন, যেটা ওই ফাপনারের কথা বলে। আসলে ইতিহাস বা কালচক্রকে উনি জায়ার বলে সিম্বলাইজ করছেন। জায়ার কথাটা এমনি মানে ওইটা, কিন্তু এখানে ঐতিহাসিক সময়ের ব্যক্তি, যে ইতিহাসের ঘূর্ণন, এটাকেই তিনি বলছেন জায়ার। এগুলো সব সিম্বলিক, কিছু সিম্বল ইমেজ এখানে ব্যবহার করা হয়েছে। এই ইমেজ সিম্বলগুলি পরীক্ষায় কোশ্চেনগুলো আসবে। বাট নাও আই নো, কিন্তু আমি এখন বুঝতে পারছি, দ্য 20 centuries অফ স্টোনি স্লিপ। এই যে 20 সেঞ্চুরি কেন বলছি, মানে ধরো একেবারে 2000 বছর আগে যীশু খ্রিস্টের জন্ম, তারপর 2000 বছর পেরিয়েছে, এখন বিংশ শতাব্দী ধরে নাও, তখন লেখক যখন লিখেছেন তখন বিংশ শতাব্দী, এখন একবিংশ শতাব্দী, তাহলে মোটামুটি 2000 বছর। তাহলে 2000 বছরে কিন্তু মারা গেছেন 2000 বছর আগে, মোটামুটি বেশি দিন তো বাঁচেননি, তাকে খুন করা হয়েছে। হেরোডের লোকেরা তাকে খুন করে দিয়েছিল, অত্যাচারী শাসকেরা। তার যেন ঘুম ভেঙেছে, পাথুরে ঘুম, স্টোনি স্লিপ বলছে। স্টোনের যেমন, পাথরের যেমন প্রাণ নেই বলি সাধারণভাবে আমরা, ওই মরুভূমি প্রান্তে তার বাড়ি ছিল, সেখানে সমাধিস্থ, সেই পাথরে ঘুম তার ভেঙেছে মনে হচ্ছে। এবার সে জেগে উঠেছে। তো 20 centuries অফ স্টোনি স্লিপ, প্রায় 20টা শতাব্দী তিনি ঘুমিয়েছেন, যেন পাথরের মূর্তি হয়ে গেছেন। ওয়ার ভেক্সড টু নাইটমেয়ার বাই এ রকিং ক্রেডেল। এই রকিং ক্রেডেলটা আন্ডারলাইন করবে। ভেক্সড মানে বিরক্ত। এই যে ঘুম তার ভাঙলো 2000 বছর পরে, 20 শতাব্দী পরে, এবং নাইটমেয়ার একটা দুঃস্বপ্ন। নাইটমেয়ার মানে দুঃস্বপ্ন, যে স্বপ্ন মানুষ দেখতে চায় না। এবং বাই এ রকিং ক্রেডেল, এই যীশু খ্রিস্টের জন্য আগমন হতে চলেছে। ক্রেডেল মানে দোলনা, রক, দোলনা যেমন দোলে তাকে রকিং বলা হয়। মানে বলতে চাইছে পৃথিবীতে আবার যীশু খ্রিস্টের আবির্ভাব হয়েছে, কিন্তু তিনি একটু বিরক্ত মুখে হাজির হয়েছেন। এটা তার মনে হয়েছে। যীশু খ্রিস্ট যখন জন্মেছিলেন গোয়াল ঘরে 2000 বছর আগে, ছুতরের বাড়িতে, তার মায়ের নাম মেরি। তো সেই অবস্থায় তিনি যখন বড় হচ্ছেন, একটু একটু করে মানুষকে ভালো হওয়ার পরামর্শ দিচ্ছেন, অত্যাচারী শাসক তাকে খুন করেছে, সেই গল্পের কথা তোমরা জানো। সে নিরীহ যীশু খ্রিস্ট ছিল। এই যীশু খ্রিস্ট হচ্ছে নির্দয়, নিষ্ঠুর সূর্যের মতো উত্তাপ, এবং তার দৃষ্টি ভয়ঙ্কর। তো বলছে হোয়াট রাফ বিস্ট, এই মূর্তির মধ্যে যেন যীশু খ্রিস্টকে রূপ দেখছেন তিনি। সেই যীশু খ্রিস্ট, যে ক্রুশবিদ্ধ যীশু খ্রিস্ট, সেই পিকচার না। হোয়াট রাফ বিস্ট, এই যে প্রাণীটা কি ভয়ঙ্কর। রাফ মানে দুর্ধর্ষ বলতে পারো বাংলায়। ইটস আওয়ার কাম রাউন্ড অ্যাট লাস্ট, মনে হচ্ছে এবার এর আগমনের সময় ঘনিয়ে এলো বলে। স্লাউচেস টুয়ার্ডস বেথলেহেম টু বি বর্ন। এই বেথলেহেম কথাটা আছে, বেথলেহেমে যীশু খ্রিস্টের জন্ম, এটা একটা সিম্বল হিসেবে ব্যবহার হচ্ছে। এই উদ্ভট প্রাণীটি, নৃশংস প্রাণীটি আস্তে, স্লাউচ মানে হচ্ছে ধীরে সুস্থে এগিয়ে যাওয়া। একটা সিংহ বা বাঘ যখন আস্তে আস্তে মরুভূমিতে বা জঙ্গলের মধ্যে হেঁটে যায়, তখন আমাদের বুকে ভয়ের একটা রক্তস্রোত বয়ে যায়। মানে সে তখন তীব্রভাবে হাঁটছে না, গতিতে হাঁটছে না, তার মানে তার একটা ধীর স্থির ভাব, সেটা কিন্তু, সে তো ধীর স্থির প্রাণী নয়, সে একটা হিংস্র সাংঘাতিক কিছু ঘটাতে যাচ্ছে, এই উদ্বেগ আমাদের মনের মধ্যে থাকে। তাই বলছে স্লাউচেস টুয়ার্ডস বেথলেহেম টু বি বর্ন, মনে হচ্ছে এই নৃশংস নিষ্ঠুর এই প্রাণীটা, সে যেন বেথলেহেমের দিকে এগিয়ে যাচ্ছে আস্তে আস্তে। টু বি বর্ন, এ দেখো, টু বি বর্ন মানে আবার জন্মাতে, মানে আবার জন্মগ্রহণ করবে ওই মরুভূমির বুকে, খ্রিস্টান ধর্মে তো, এটা আমাদের দেশের কথা না, যেন এই আমাদের সভ্যতাকে চূড়ান্তভাবে উনি ধ্বংস করতে এসছেন, আবার নতুন করে একটা যুগের সৃষ্টি হবে।
দিস ইজ অল অ্যাবাউট সেকেন্ড কামিং। তো এইটা হচ্ছে এটা অ্যাবস্ট্রাক্ট আইডিয়া, এর মধ্যে কবির ইতিহাস সম্পর্কে নিজের ধারণা, হিজ ওন ভিউ অ্যাবাউট দ্য history of the world, history of society, history of human society, history of everything he has expressed through the word Jaya. So this is all about the poem I read about, and I explained what I could. Perhaps you can guess something from my teaching, and you can ask questions on it. This is just a delivery. You are to think over it. It is a very superb poem. It is one of the modernist poem in Europe. Thank you. Good night.